আসসালামু আলাইকুম। মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করেছে হাইকোর্ট। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান জাভেদ। আমরা সরাসরি তার সাথে কথা বলছি। জাভেদ, আপনি আমাদেরকে এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে তা জানাবেন। মিতা, সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী হয়েছিল সেই সংশোধনীকে মানে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিল সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তারপর আরও বিএনপির মহাসচিব, জামাত ইসলামের সেক্রেটারি সহ আরও কয়েকজন এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন। তারপর আদালত রুল জারি করেছিল যে কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে যে পঞ্চদশ সংশোধনীটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। তারপর 23 কার্য দিবস এটার উপর শুনানি হয়। শুনানি শেষে আজকে এখনও কিন্তু রায় ঘোষণা চলছে। তো ইতিমধ্যে আমরা যে তথ্যটা জানতে পেরেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে যে পঞ্চদশ সংশোধনী হয়েছিল সেই অংশটাকে মানে অবৈধ ঘোষণা করছে। তার মানে হচ্ছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার ফিরে আসছে এই হাইকোর্টের রায়ের মাধ্যমে। এইটুকু আমরা এখন পর্যন্ত বলতে পারি। আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে কয়েকটি বিষয় এনেছিল এবং বাতিল করেছিল তার মধ্যে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলোপ করেছিল। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এবং সেখানে নারী আসন সংসদের যে 45টি ছিল সেখানে 50টি করা হয়েছিল। এখন এই বিষয়গুলি থাকবে কি থাকবে না আসলে পূর্ণাঙ্গ রায়ের পর বোঝা যাবে। এখনও কিন্তু রায় ঘোষণা করছেন বিচারপতি ফারাহ মাহবুব, যেই 2 সদস্যের যে বেঞ্চ হাইকোর্টের, তারা রায় ঘোষণা করছেন। 10টা 50 তারা রায় ঘোষণা শুরু করেন, এবং রায় ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এই মামলার যে মূল যে রিটকারী ছিলেন বদিউল আলম মজুমদার, তিনিও কিন্তু কোর্টে উপস্থিত আছেন, অ্যাটর্নি জেনারেল সহ যে তার যারা এখানে পক্ষভুক্ত হয়েছিলেন তাদের আইনজীবীরাও সেখানে আছেন, এবং রায় ঘোষণা হচ্ছেন। সবাই কিন্তু অধীর আগ্রহে এখানে যে জিনিসটা অপেক্ষা করছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা থাকবে কি থাকবে না, কিন্তু এটা স্পষ্ট, এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এখন সংযোজন হচ্ছে সংবিধানে, এটাই স্পষ্ট হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে কোর্ট যে অবজারভেশনে বলেছেন যে 4টি মূলনীতির উপর যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল সেই মূলনীতিগুলিকে ওভারকাম করে এই ব্যবস্থাটা, এই সংশোধনীটা করা হয়েছিল, এটা একটা অন্যায় হয়েছিল এমনটাও কিন্তু তারা তাদের অবজারভেশনে বলেছেন। তো এখন দেখা যাক আসলে মূল রায়টা যখন প্রকাশ হবে আর কোন কোন বিষয়টা এখানে অবৈধ ঘোষণা হবে বা থাকবে আমরা সেটা স্পষ্ট করতে পারবো। আমরা এখন সেই পূর্ণাঙ্গ রায়টা যখন শুনতে পাবো তখনই আসলে বলতে পারবো। এখন একটা বিষয় স্পষ্ট যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার ফিরে আসছে। এখানে আরেকটি জিনিস বলেছেন যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল সেখানে কিন্তু বলেছিল যে 10 এবং 11তম জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হতে পারে, কিন্তু সেই পূর্ণাঙ্গ জানছিলাম সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের খবর। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যেখানে বিচারপতি, সশস্ত্র বাহিনীর সদস্যরাও থাকবেন। প্রয়োজনে এটি কমিশনও হতে পারে বলে জানান তিনি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছেন তারা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে শুরু থেকেই তিনি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছেন। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বিডিআর হত্যাকাণ্ডে বিচারের দাবিতে ভুক্তভোগীরা এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন। সমাবেশ শেষে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কথা রয়েছে তাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ। আমরা কায়কোবাদের সাথে সরাসরি যোগাযোগ করছি। কায়কোবাদ, বিক্ষোভকারীরা কি আইন উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা করেছেন, আর তাদের বক্তব্যটা কি আসলে?
আমি মুক্তি শহীদ মিনারে আছি। এখানে আজকে যে কর্মসূচি পূর্ব ঘোষিত বিডিআর যে ট্র্যাজেডি, পিলখানার যে ট্র্যাজেডি, সেই ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত চাচ্ছে। এখানে যারা জেলে বন্দী আছে তারা বলছেন যে প্রহসনের বিচারের নামে যে তাদেরকে জেলে বন্দী করা হচ্ছে, তাদের পরিবার এখানে অর্থাৎ পিলখানা ট্র্যাজেডিতে ভুক্তভোগী তারা কিন্তু এখানে আছেন। এর সাথে এখানে কিন্তু যুক্ত হয়েছেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এমডি মাহির, তিনিও কিন্তু ডাক দিয়েছিলেন। তো তারা এখানে এখন পর্যন্ত 11টার পরে কর্মসূচি শুরু করার পর থেকে কিন্তু তারা তাদের যে বক্তব্য তারা রাখছেন, তারা এখানে বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যার সাথে জড়িত ছিল বিগত সরকার। আর তারা বলছেন এর সাথে একই সাথে জড়িত ছিল দেশের বাইরের শক্তি। তারা বলছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে ভারতের আধিপত্যের বিরুদ্ধে। তারা বলছেন এই হত্যাকাণ্ডের সাথে দেশের বাইরের শক্তিও জড়িত। তারা বলছেন এর ফলে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলা হয়েছিল। আর এই ঘটনার বিচারের নামে যে প্রহসন হচ্ছে তারা সেটার প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছেন যে এখন এই অন্তর্বর্তী সরকার একটি অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত এই হত্যাকাণ্ডের বিচার। আর একই সাথে এখন পর্যন্ত তারা আইন উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে যে পদযাত্রা ছিল, যে ঘেরাও কর্মসূচি, তা এখন পর্যন্ত তারা শুরু করেনি। আমরা যদি হয় পরবর্তীতে সেটা আপনাকে জানাতে পারবো। মিতা, জানছিলাম বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী, উপদেষ্টা সহ 16 আসামিকে। তাদের উপস্থিতিতে মামলা শুনানি চলছে। সকালে 3টি প্রিজন ভ্যানে সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, আব্দুর রাজ্জাক, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ 16 জনকে আদালতে আনা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের হুকুম দেয়া এবং সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 19 নভেম্বর 1 মাস সময় বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। সাদেক, অপরাধীদের তো আমরা জেনেছি যে আদালতে হাজির করা হয়েছে, তো আপনার কাছে এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে? মিতা, সর্বশেষ তথ্য হচ্ছে আপনাকে যেটি আগে জানিয়েছিলাম, তাদেরকে নিয়ে আসা হয়েছিল কিছুক্ষণ আগে। সেই কার্যক্রম শুরু হয়েছে। আদালতের প্রধান যিনি এখানে নেতৃত্ব দেন, চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা, তার নেতৃত্বে 3 সদস্যের যে ট্রাইব্যুনাল বেঞ্চ, সেই ট্রাইব্যুনাল বেঞ্চের কার্যক্রমের শুরুতে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হচ্ছিল। তদন্ত প্রতিবেদনটি আসলে হচ্ছে তদন্ত কমিশন এখন পর্যন্ত তদন্ত করছে। এর আগে 2 মাস সময় চেয়েছিল, তাদেরকে 1 মাস দেওয়া হয়েছে। আজকে কিছুক্ষণ আগে তারা আরো 2 মাস সময় চেয়েছে, তাদের 2 মাসের সময় দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আগামী 18 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি শুরু হবে। এর মধ্যে বেশ কিছু শুনানি হয়েছে আপনাকে জানিয়ে রাখি। তার মধ্যে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে, তার মধ্যে প্রধানতম অভিযোগ আজকে সরাসরি শুনানিতে বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে যখন গুমের বিভিন্ন বিষয়ে বলা হচ্ছিল, সেক্ষেত্রে তিনি নিরাপত্তা তার উপদেষ্টা ছিলেন জামিল আহমেদ, তার ব্যাপারেও কথা হয়েছে। তাদের যে কথোপকথনগুলো উঠে এসেছিল, বিশেষ করে নির্মমভাবে যে নির্যাতন করা হচ্ছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন টর্চার সেলে, সেখানে অনেককে মৃত্যুবরণ করতে হয়েছিল বলে চিফ প্রসিকিউটর তিনি আদালতের সামনে উপস্থিত করেছেন এবং তিনি বলেছেন এই ধরনের তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশেষ করে তদন্ত কমিশনের যে রিপোর্টটি পেশ করা হয়েছিল প্রধান উপদেষ্টার কাছে, তারই কিছুটা অংশ তিনি এখানে আদালতের সামনে উপস্থাপন করেছেন। আদালত বলেছে যে জায়গায় তদন্তের ঘাটতি আছে, ঘাটতি বলতে যে জায়গায় এখন পর্যন্ত সম্পূর্ণ তদন্ত শেষ হয়নি, সেই তদন্তগুলো সর্বশেষ করার পরে তাকে আগামী 18 ফেব্রুয়ারি পরিপূর্ণ তদন্তের মাধ্যমে আদালতের সামনে পেশ করতে হবে। চিফ প্রসিকিউটর আরেকটি বিষয় তিনি বলছেন যে তদন্তের মাধ্যমে যে বিষয়টি তারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, সেটি হচ্ছে শেখ হাসিনা ছিলেন আসলে প্রত্যেকটা বিষয়ের মাস্টারমাইন্ড এবং নিউক্লিয়াস। তিনি নির্দেশ দিয়েছিলেন। তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আয়নাঘর থেকে শুরু করে গুম কমিশন যে কথাটি বলেছে, তাদের বিভিন্ন জায়গায় গুমের যে চিত্র, ভয়াবহ চিত্র, তার বাইরে যে র্যাব হেডকোয়ার্টার সহ বিভিন্ন জায়গায় তাদেরকে যে নির্যাতন করা হচ্ছে, এই বিষয়গুলো তুলে আনা হয়েছে আসলে। আর দ্বিতীয় মামলাটি এখন চলছে, যেখানে 45 জনের বিরুদ্ধে শুনানি হচ্ছে। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেখানকার সবশেষ খবর।
রাজশাহীর তানোরে সিএনজি অটোরিকশা শ্রমিকদের হামলায় ৬ জন বাস শ্রমিক আহতের জের ধরে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা। ফলে সোমবার দুপুরের পর থেকে রাজশাহীর সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক এবং শ্রমিকরা জানান, রাজশাহীতে বিআরটি এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে শতাধিক সিএনজি অটোরিকশা চলাচল করছে। এ বিষয়ে বাস মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়। পুলিশ এ নিয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর মাঝেই তানোরে সিএনজি শ্রমিকরা ৬ জন বাস শ্রমিককে পিটিয়ে আহত করেছে। সন্ধ্যার পর পুলিশের সাথে বাস মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে বাস চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ৪০ বছরের জলাবদ্ধতা সমস্যায় অর্থনৈতিকভাবে পর্যুদস্ত হয়ে পড়া যশোরের ভবদহ এলাকার দরিদ্র বয়স্ক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছে এনটিভি। শীতের দাপট শুরু হওয়ার সাথে সাথে কম্বল হাতে পেয়ে এনটিভির জন্য প্রাণ ভরে দোয়া করেছেন সবাই। দরিদ্র ছিন্নমূল মানুষের জন্য সামর্থ্যবানরা যেন এভাবে আরও এগিয়ে আসেন, সেই কামনাও করেছেন তারা। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের পাঠানো রিপোর্ট। যশোরে অভয়নগর উপজেলার মসিহাটি গ্রামের সঞ্চিতা বিশ্বাসের বাড়িতে পানি উঠেছিল ভাদ্র মাসে। এরপর ৪ মাস হতে চলল, এখনও তার বাড়িতে হাঁটু সমান পানি। একের পর এক সাঁকো বসানো প্রায় আধা কিলোমিটার পেরিয়ে উঠতে হয় মূল রাস্তায়। বাঁশের সাঁকো দিয়েই যেতে হয় রান্নাঘরে, টয়লেটে কিংবা গরুর গোয়ালে। পুরো বাড়ি ও এলাকা জুড়ে যেন বাঁশের সাঁকোর এক গোলক ধাঁধা। বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলা সঞ্চিতা বিশ্বাসের পরিবার শীতের জন্য আলাদা কাপড় কেনার কথা চিন্তাই করতে পারেন না। সঞ্চিতা বিশ্বাসের মতোই একই অবস্থা মসিহাটি গ্রামের বিমল মণ্ডল, কালিদাসী বিশ্বাস সহ শত শত বাসিন্দার। এমন অসহায় মানুষদের বাড়িতে গিয়ে এনটিভির সৌজন্যে পৌঁছে দেওয়া হয় কম্বল। ধরো কিছু বানাতে টানাতে পারতেছি নেই, কম্বল দিলে একটু সুবিধা হয় আমাকে। তোমরা দেশ তো একটা কম্বল, তোমরা ভালো থাকো, আরো বড় হও। এনটিভির দোয়া করো, ওরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে। পরে সুন্দুলি এসটি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভবদহ এলাকার দরিদ্র অসহায় বয়স্কদের মাঝেও এনটিভির সৌজন্যে কম্বল বিতরণ করা হয়। কয়েক দশক ধরে ভবদহ জলাবদ্ধতা সমস্যা নিরসনে আন্দোলনরত ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। এনটিভির পক্ষ থেকে কম্বল উপহার পেয়ে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি ভবদহবাসীরা। আমরা এই শীতে কষ্ট পাচ্ছি, এই কম্বলটা পেয়ে আমরা খুব শান্তি মনে করতেছি। এনটিভির দোয়া করি যেন তারা এইভাবে জনগণের পিছনে দাঁড়ায়। এনটিভির এই কম্বল দেওয়া দেখে অনেকে এগিয়ে আসবে এবং এই এলাকার মানুষ উপকৃত হবে। স্থানীয়রা বলছেন, এনটিভির দেখানো পথে যদি বিত্তবানরা এইভাবে এগিয়ে আসে তাহলে এই শীতে ভবদহ এলাকার মানুষ বাঁচার সাহস খুঁজে পাবে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।